আপনার কাছে আসতে চাই, একটু বলবেন যে এই যে ভারতে বসে প্রেস কনফারেন্সের নামে আসলে শেখ হাসিনা যে কাজ করার চেষ্টা করছেন, তার মাধ্যমে কি আসলে দুদেশের সম্পর্কের জায়গাটার অবনতি হওয়ার জায়গা তৈরি হচ্ছে, নাকি আসলে গৃহযুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টা করছেন, নাকি আসলে তার ফেরার পথ সুগম করছেন? আপনার কাছে কোনটা মনে হয়? নাকি এর বাইরে কিছু? বাংলাদেশ যদি স্টেবল না থাকে, গৃহযুদ্ধ হয়, সর্বদিক থেকে সবচেয়ে বেশি ক্ষতি হবে ভারতের। তাহলে ভারত এমন কিছু কখনো করবে না যেটাই বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে যেটাই বাংলাদেশ গৃহযুদ্ধ হবে। 4000 কিলোমিটারের কমপ্লেক্স বর্ডার বাংলাদেশ, এটা একটা মুসলিম কান্ট্রি। যখনই গৃহযুদ্ধ বা এই ধরনের কিছু বেঁধে যাবে, সারা পৃথিবীর বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশন এখানে আসবে, ঘাঁটি বাসবে, এবং সেটা ভারতের নিরাপত্তার ঝুঁকির জন্য সর্বোচ্চ ক্ষতিকারক হবে। যে কারণে ইউনুস গভর্নমেন্টের সময় অসংখ্য ইউনুস স্যারের আশেপাশের লোক অনেক আজে বাজে কথা বললেও ভারত কোনো অ্যাগ্রেসিভ বা মিলিটারি মুভমেন্ট করেনি কোনো অবস্থাতেই। তারা একটা কথাই বলেছে সেই সময়, যে আমরা নির্বাচিত সরকারের সাথে আলোচনা করবো। তারা কিন্তু ইউনুস স্যারের সাথে একবার আলোচনা করেছে, এরপর আলোচনা করেনি। ইউনুস স্যারের আগ্রহ থাকা সত্ত্বেও এক পর্যায়ে ইউনুস স্যার বুঝতে পেরেছিলেন প্রতিবেশী দেশের সাথে ওয়ার্কেবল রিলেশন করতে হবে। এটা তৌহিদ সাহেবের স্টেটমেন্ট দেখে আমি বলছি, আমার থেকে বলছি না। কিন্তু ভারত তখন আগ্রহ দেখেনি, কারণ ইতিমধ্যে ডিপ্লোম্যাটিক নর্মসের বাইরের কথাবার্তা হয়ে গেছে, যে দিল্লি দখল করে ফেলবো, 7 সিস্টার আলাদা করে ফেলবো। এগুলো খুব দুঃখজনক। আপনি আবেগ থাকতে পারে, কিন্তু আপনি যখন একটা দেশের সাথে ডিল করবেন, এটা প্রফেশনালি ডিল করতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি শেখ হাসিনার বক্তব্য দেওয়াটা এতদিন পরে, 2 বছর পরে, আমি যদি প্রশ্ন করি রিভার্স, বাংলাদেশে আপনি রিকনসিলিয়েশনের জন্য কে কি পদক্ষেপ নিয়েছে যে ভারত শেখ হাসিনাকে বক্তব্য দিতে বন্ধ করে দেবে? এই যে বাংলাদেশের একটা বড় দল আওয়ামী লীগ, তাদের দায় থাকতে পারে, কিন্তু তারা নিষিদ্ধ, তাদেরকে ছাড়া একটা ভোট হলো, সে ভোটে সরকারকে সবাই আমন্ত্রণ জানালো। ভারত বলেছিল যে নির্বাচিত সরকার ছাড়া ডিল করবে না, এটা কিন্তু যথাসময় ইলেকশন হওয়ার একটা কারণ। ভারত যদি এই বিষয়ে কিছু না বলতো অথবা ইউনুস স্যারের সাথে সখ্যতা করতো, হয়তোবা ইলেকশন আরো কয়েকদিন পরে হতো। বিএনপিকে এটা বুঝতে হবে, বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার ক্ষেত্রে ভারতের এই ভূমিকাটার রোল আছে। এটা ইনডাইরেক্ট ডাইরেক্ট অনেক ইস্যুজ আছে সেখানে। এখন দেখা গেল তারেক জিয়া সাহেব বা বিএনপি ক্ষমতা আসার পর যে অর্ডিন্যান্সের আন্ডারে, এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে ব্যান করা হলো, সেই অর্ডিন্যান্সটা র্যাটিফাই করে ফেললো। ফলে আওয়ামী লীগের অটোমেটিক রিভাইভালের পথ রুদ্ধ হয়ে গেল। এক্সিকিউটিভ অর্ডারটা রয়ে গেছে, সেটা উঠানোর কোনো আলোচনা নাই, কোনো সমঝোতার আলোচনা নাই। দেশের একটা বড় পার্সেন্টেজ লোক পলিটিক্যাল প্রসেসের বাইরে, সামনে ইউনিয়ন পরিষদ ইলেকশন, সেখানেও বাইরে, তার পরের ভোটেও বাইরে, তার পরের ভোটেও বাইরে। এটা কি এন্ডলেস ভাবে চলবে নাকি? দেশের সিনিয়র পলিটিশিয়ানরা কি উদ্যোগ নিয়েছে এখানে রিকনসিলিয়েশনের জন্য? আপনি বিচার করেন না, আপনি 1000 লোকের ফাঁসির আদেশ দেন, কোনো অসুবিধা নেই। আপনি একটা লোকের ফাঁসি আদেশ দেন। শামীম ভাই, এরা কি রিকনসিলিয়েশন চাইছে না? হাসিনা এই যে ওই দিনও বক্তব্য দিল, এর মধ্যে কোনো অনুশোচনা আছে? তারা রিকনসিলিয়েশনের জন্য, আমি বলি, তারা ভোটের দিন কোনো ডিস্টারবেন্স বাংলাদেশে করে নাই, একটাও না। রিকনসিলিয়েশন অবশ্যই তারা চাচ্ছে, কিন্তু সেটা তারা অবশ্যই ক্ষমা চাচ্ছে না, কারণ পলিটিশিয়ানদের ক্ষমা চাওয়া খুব কঠিন। বিএনপিকে 21শে আগস্টের জন্য ক্ষমা চাবে, ইভেন জামাতকে 71-এর জন্য ফর্মালি একদম ডেডিকেটেড ক্ষমা চেয়েছে। আমি মনে করি ওভারঅল আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত ছিল, রিফর্মের জন্য প্রস্তুত ছিল, কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে এটা করা হয়েছে, কারণ সুযোগ ছিল, সুযোগটা নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সেটা কোনো টেকসই সমাধান হয়নি। এখন ভারত একটা, আমি ধরে নিচ্ছি ভারতের সাপোর্টেই এই ডকুমেন্টারিটা হয়েছে, যেটা হয়েছে। বিবিসি তো এটার ভিত্তিতে ডকুমেন্টারিগুলো, আপনি বিবিসিকে এটা শোকজ করেন, রয়টার্স করলো, রয়টার্স লাইভ করেছে, রয়টার্স কি করেন? তো আপনি আজকে ডয়েচে ভেলেও করলো, আজকে ডয়েচে ভেলেও দেখলাম 40 মিনিটের একটা তথ্য প্রতিবেদন করলো। তো শেখ হাসিনা আওয়ামী লীগ রিলেভেন্ট না, সারা বিশ্ব মিডিয়াতে তাদেরকে রিলেভেন্ট বানিয়ে ফেলছে। আপনি কয়জনকে ঠেকাবেন, কিভাবে ঠেকাবেন, আর কেনই বা ঠেকাবেন? এখন ভারতকে চিঠি দেওয়া হয়েছে, সাহসী পদক্ষেপ, এক লাইনে শেষ করে দিচ্ছি। এর থেকে কঠোর ল্যাঙ্গুয়েজ তো মনে হয় আর নাই। তাহলে এখনই আপনি সর্বোচ্চ কঠোর ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন, সামনের দিনগুলোতে যখন আরো কিছু ঘটবে তখন কিভাবে আপনি আর কি কঠোরতা দেখাবেন? আমি মনে করি সরকারকে একটু সংযত হওয়া উচিত ছিল। একটু বলবেন যে সাকিব আল হাসান আসলে তিনি কি চান? তিনি একবার বলেছেন যে তিনি শেখ হাসিনার সাথে দেশে ফিরতে চান, আবার সেই সঙ্গে বোর্ডের সঙ্গে যখন তিনি কথাবার্তা বলেন বা ক্রিকেটে ফেরার ইস্যুতে তিনি কথাবার্তা বলেন, তিনি বলেন যে পর্যাপ্ত নিরাপত্তা পেলে তিনি দেশে ফিরবেন এবং দেশের হয়ে তিনি আবারও খেলবেন। আসলে তিনি কি চান? তিনি কি একজন পলিটিশিয়ান নাকি এখনো একজন ক্রিকেটার বা অলরাউন্ডার? সাকিব আল হাসান অ্যান্ড মাশরাফি হচ্ছে দুটো টেক্সট বুক এক্সাম্পল যে রিকনসিলিয়েশনের কোনো এফোর্ট অন্তত
অ্যান্টি আওয়ামী পক্ষ থেকে নেওয়া হয়নি। দুজনেই ভিন্ন মাত্রার রাজনীতিবিদ, তাদের এলাকায় তারা কোনো মানে অন্য দলের কারো নির্যাতন করেছে এমন কোনো অভিযোগ নাই, তারা কথাবার্তাও কাউকে হার্ট করেছে এমন কোনো অভিযোগ নাই, তারা ক্রিকেট খেলেছে আর হ্যাঁ আওয়ামী লীগের রাজনীতি করেছে, এমপি হয়েছে। তো তাদের ফিরে আসার ব্যাপারে তো যথেষ্ট জনমত ছিল, দুজনেই রেকর্ড ছিল বাংলাদেশে ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ অলরাউন্ডার। তো এরা দুজন বাংলাদেশের ক্রিকেটে থাকলে ক্রিকেটকে উপকৃত না ক্ষতিগ্রস্ত হতো? এনি দেশপ্রেমিক লোক যে ক্রিকেটকে ভালোবাসবে, যে দেশকে ভালোবাসে, চাবে এরা ক্রিকেট খেলুক, তবে হ্যাঁ রাজনীতি ছেড়ে দিক। তো আমার মনে হয় রাজনীতি ছেড়ে দিতে তাদের কোনো আপত্তিও ছিল না, তারা খেলতেই চেয়েছিল, কিন্তু সেই সুযোগ তাদেরকে দেওয়া হয়নি। আমি ইনফরমালি যতটুকু জানি অনেকবারই তাদেরকে খেলার সুযোগের দ্বার প্রান্তে আনা হয়েছিল, কোনো একটি মহল বা কোনো একটা ব্যক্তির উদ্যোগের কারণে এটা নস্যাৎ হয়ে গেছে, ফলে দেশের ক্ষতি হয়েছে। আর ওদেরকে তো আপনি ফিরে আসার কোনো সুযোগ দিলেন না, ওরা এখন আওয়ামী লীগের সাথে থাকা ছাড়া ওদেরই বা কি বিকল্প আছে? ঠিক আছে, এই যে সুযোগ না দেওয়াটা, এটা অনেক শিল্পীর ক্ষেত্রে হচ্ছে, এটা অনেক গায়িকার ক্ষেত্রে হচ্ছে, নায়িকার ক্ষেত্রে হচ্ছে, অনেক পেশাজীবীর ক্ষেত্রে হচ্ছে। অনেকেই কট্টর আওয়ামী লীগ ছিল না, তারা স্বাভাবিক জীবনে আসতে চাচ্ছিল, সুযোগ দেওয়া হয়নি। এই সুযোগ না দেওয়ার কারণে আওয়ামী লীগ শক্তিশালী হলো অ্যাজ অফ টুডে। ইচ্ছা করলে আওয়ামী লীগের অনেককে নিউট্রালাইজ করে ফেলা যেত, অনেকে তার কাজকর্ম দিয়েই নিউট্রালাইজ হয়ে যেত। তো আমি মনে করি যে রাষ্ট্র তো একটা অনেক কম্বিনেশনের ব্যাপার। আপনি একটা ক্রিকেট টিমে দুইজন বেস্ট প্লেয়ারকে বাদ দিবেন কেন? তাতে দেশের কি স্বার্থ রক্ষা হবে? আপনার পলিটিক্যাল রাগ ক্ষোভটা ছাড়লো যে আওয়ামী লীগ অন্যায় করেছে, আমি আওয়ামী লীগের সমর্থক এমপি দুজনকে খেলতে দিলাম না, দেশের ক্রিকেট তো ক্ষতি হলো। এরকম প্রতিটি সেক্টরই ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুলিশও হচ্ছে, অ্যাডমিন ক্যাডারও হচ্ছে, পলিটিক্সও হচ্ছে। আওয়ামী লীগে বহু পোর খাওয়া রাজনীতিবিদ আছে যারা ভুল করেছে, কিন্তু দেশের রাজনীতিতে কন্ট্রিবিউশন থাকতে পারে। আর দেশে যদি কখনো আলট্রা ইসলামিস্টদের উত্থান ঘটে, যেটা ঘটবে না, যেমন আমি সজীব ওয়াহিদের জয়ের একটা মন্তব্য আমি মনে করি সঠিক না, উনি বলেছেন ভারতের পেটে একটা পাকিস্তান তৈরি হচ্ছে না, এদেশে এখনো সরকারের বাইরে বহু লোক আছে যারা এই বাংলাদেশকে এত দ্রুত পাকিস্তান হতে দেবে না। কিন্তু এই কথা তো সত্য, দেশে কখনো আলট্রা ইসলামিস্টদের রাইজ হলে বিএনপি একাকি এটা ট্যাকেল করতে পারবে? আপনি 2001 থেকে 2006-এর ঘটনা চিন্তা করেন, দেশের 63 জেলায় বোম ফাটার আগ পর্যন্ত তদানীন্তন বিএনপি গভর্নমেন্ট টেরোরিজমের কোনো আভাস কোনো অবস্থাতেই স্বীকার করেনি। বাংলা ভাই সম্পর্কে বলা হয়েছে ইটস এ মিডিয়ার সৃষ্টি, স্পষ্ট বলা হয়েছিল। তারপরে 63 জেলায় বোম ফাটার পরে বিচারক মহড়ার পরে সরকার টনক ছিল, টাস্ক ফোর্স করেছিল, গুলজার সাহেব ছিলেন সেই টাস্ক ফোর্সের হেড, উনি অবশ্যই পিলখানায় হত্যাকাণ্ড অনেকে মেরে ফেলা হয়েছে। আমি শেষ করে দিচ্ছি, মুসলিম কান্ট্রি হওয়ার অনেক যন্ত্রণা, যেহেতু আমার ভাই ইসলামী আন্দোলনের নেতা, আমাদেরকে খুব দ্রুত টেররিস্ট ব্লেম দেওয়া যায়, সত্যি মিথ্যা, এবং এটা নিয়ে নোংরা রাজনীতি হয়। তো আমাদেরকে খুব সাবধানে রাজনীতি করতে হবে। বাংলাদেশ একটা এমার্জিং মুসলিম কান্ট্রি, প্রোগ্রেসিভ মুসলিম কান্ট্রি, অ্যামেজিং প্রসপেক্ট আছে। লিবারেলভাবে ইনক্লুসিভভাবে দেশ চালালে এখানে কোনো ষড়যন্ত্র হবে না। না হলে হঠাৎ করে দেখবেন টেররিস্ট অভিযোগ আসবে, হঠাৎ করে প্রিএমটিভ স্টেপস আসবে, স্যাংশন আসবে। জি, এই 4 জন অষ্ট ছাত্র, বয়স বিলো 30, বিশাল একটা আন্দোলনের টোটাল কেন্দ্রবিন্দু হয়ে গেল তারা, কারণ তারা অ্যাডভাইজার হলো এবং হয়ে তারা ব্যর্থ হলো। দুঃখের বিষয়, ব্যর্থ হয়েছে তারা, তাদের সেই ব্যর্থতার দায় কিন্তু বিশাল দায়। আজকে তো জুলাই আন্দোলনের যারা ইয়াং, তাদের তো সংসদে অনেক সিট থাকার কথা ছিল, তাদেরকে জামাতের সাথে জোট করতে হলো কেন? কারণ তারা ইতিমধ্যেই ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হতো না যদি তারা ক্লাসরুমে ফিরে যেত, ব্যর্থ হতো না যদি তারা সরকারের চেকস হিসেবে কাজ করতো, দূরে থাকতো, জনগণ আবার তাদেরকে ডেকে আনতো, সিনিয়ররা তো আবার তাদেরকে ডেকে আনতো যে তোমরা, আমরা পারছি না, এখন তোমরা আসো। সেই সুযোগটা তারা হারিয়ে ফেলেছে। স্পন্টেনিয়াস হওয়ার ভালো দিক ছিল যে আওয়ামী লীগ সেখানে ট্যাকেল করতে পারেনি, সাডেনলি হয়ে গেছে। আবার পুরোপুরি স্পন্টেনিয়াস তো বলবো না, পেন্টাগন তো প্রথম থেকে বিবৃতি দিচ্ছিল, সারা বিশ্বের মিডিয়া ওই পার্টিকুলার সময়ই এখানে তাকিয়েছিল, প্রত্যেকটা বড় বড় হত্যাকাণ্ডের ফুল ডকুমেন্টেশন হয়েছিল। তো এগুলো একেবারে স্পন্টেনিয়াস আমি বলবো না, তবে জনগণের অংশগ্রহণের অংশটা টোটালি ভলান্টারি, সেখানে সকল দলের লোক ছিল, আওয়ামী লীগের লোক ছিল, আমি নিজের চোখে দেখেছি। সারা বিশ্বে যারা আন্দোলন করেছে বহু আওয়ামী লীগের লোকও করেছে, তারা করেছে নতুন বাংলাদেশের জন্য। তারা কিন্তু 71-কে ডিফেম করার জন্য 24-এর আন্দোলন করেনি, তারা আওয়ামী লীগ ব্যান করার জন্য 24-এর আন্দোলন করেনি। তো এখন এই আন্দোলনটা যে জায়গায় দাঁড়িয়েছে এই মুহূর্তে, অ্যাজ অফ টুডে, এটা গণভবনকে জাদুঘর করা, আওয়ামী লীগকে ব্যান করা, শেখ হাসিনার সাজা দেয়া, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। ফলে যেটা হচ্ছে, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের, বাস্তবিক অর্থে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন, বৈষম্যহীন সমাজ গড়া, মর্যাদার, সেটাই জুলাই কখনোই কাজ করতে পারেনি। পারতো, সেই লিডারশিপ ছিল না। জুলাই শুধুমাত্র অ্যান্টি আওয়ামী হয়েই রয়ে গেল।
ফলে যেটা হলো, দেশটা ভাগ হয়ে গেল আস্তে আস্তে। একটা ভাগ ৭১-এর দিকে চলে যাবে, একটা ভাগ অ্যান্টি ৭১-এর দিকে চলে যাবে, দীর্ঘমেয়াদী এই দ্বন্দ্বটা চলবে। না, বিষয়টা হচ্ছে যে রাজপথে তো জামাত থাকার কোনো যৌক্তিক কারণ এই মুহূর্তে নেই। একটাই কারণ থাকতে পারে, তারা রাজপথ ফাঁকা রাখতে যাচ্ছে না। যেমন জাতীয় পার্টির বিরুদ্ধে একটা অভিযোগ আছে, 14 সাল থেকে 24 সাল পর্যন্ত জাতীয় পার্টি সংসদে ছিল, বিরোধী দলে ছিল, মন্ত্রীতে ছিল, কিন্তু রাজপথে আন্দোলনের মুখে ছিল না। এটা একটা যৌক্তিক অভিযোগ জাতীয় পার্টির বিরুদ্ধে। তো সেই অভিযোগটা জামাত রাখতে চাচ্ছে না, জামাত রাজপথ থাকতে যাচ্ছে, অথবা জামাত ধরেই নিচ্ছে বর্তমান সরকার ব্যর্থ হবে, বর্তমান সরকার পতন হবে, সেই পতনে তার অবদান কন্ট্রিবিউশন তিনি ইতিমধ্যেই রেখে দিচ্ছে, এবং সে বিএনপির সাথে পুরোপুরি মিক্সড হচ্ছে না। যদিও আমি মনে করি ভেতরে ভেতরে জামাত, বিএনপি, এনসিপি সম্পূর্ণ একটি দল, রাজপথের রিফ্লেকশনটা একটু ডিফারেন্ট হচ্ছে, বা একটা গোষ্ঠীর দল। তো রাজনীতি তো হচ্ছে অঘটন ঘটন প্রতিবেশী, কখন কি ঘটবে বলা খুব মুশকিল। তো সেদিক থেকে জামাত একদিকে যেমন বিএনপির সাথে সখ্যতা রাখছে, একদিকে রাজপথে তারা যথেষ্ট শক্তি দেখাচ্ছে, তাদের দেখানোর মতো শক্তিও আছে। তো সেটার ফলে যেটা হচ্ছে, অবশ্যই আওয়ামী লীগ যখন রাজপথে আসবে সেটার প্রাক প্রস্তুতিও হতে পারে এটা জামাতের। আবার হতে পারে তারা রিয়েল থ্রেট বিএনপিকে দিচ্ছে যে তোমরা যদি এখনো আমাদের সাথে এক না হও, আমাদের কথা না মানো, তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে আন্দোলন করবো, তুমি এত ফ্রন্টে যুদ্ধ করতে পারবে না। একদিকে আওয়ামী লীগের রিভাইভাল, একদিকে জামাতের সাথে যুদ্ধ, এই যুদ্ধ বিএনপি করতে পারবে না। সো বিএনপির সামনে এখন অপশন দুটো, এক, সে জামাতের অল টার্মস মেনে নেবে, সেটা তার পলিটিক্যাল ডেথ হবে নো ডাউট, আর সে আওয়ামী লীগকে রিভাইভ করবে, সেটাও তার পলিটিক্যাল ডিফেম হবে, কিন্তু পলিটিক্যাল ডেথ হবে না। এই দুটো অপশনের মধ্যে আর কোনো থার্ড অপশন বিএনপির সামনে এখন কি আছে? আমরা তার কোনো থার্ড অপশন দেখি না। তো সেইখানে বিএনপিকে অবশ্যই চিন্তা করতে হবে, দুটোই তার জন্য এভিল, কোনটা দীর্ঘমেয়াদে লেস এভিল, কোনটা শর্ট মেয়াদে লেস এভিল, আর দেশের স্বার্থ কোনটা রক্ষা হবে। দেশের এই ইকোনমিক স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা, এই একটা শব্দ, এটা তো খুব বড় ফিলোসফি। এক শব্দের মধ্যেই একটা বই আছে, একটা থিসিস আছে, একটা স্ট্যাবিলিটি আছে। সেই স্ট্যাবিলিটি ছাড়া তো কোনো মডেল কাজ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবার প্রাইম মিনিস্টারের তার যে অসাধারণ কিছু আইডিয়াজ আছে, এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য তার লোক লাগবে। সেখানে ঘাটতি আছে বাংলাদেশে। বাংলাদেশ সৎ, নির্ভীক, যোগ্য লোকের অভাব আছে। আবার যোগ্য কিন্তু আপনার দলের না, তাকে তো আপনি নেবেন না। আবার যোগ্য আপনার দলের কিন্তু আপনার বলয়ের না, তাকেও আপনি নেবেন না। ইভেনচুয়ালি রাষ্ট্র পরিচালনা যারা পিক করে, খুব অল্প একটা ছোট গণ্ডির মধ্যে থেকেই পিক করা হয়, ফলে মেরিট লোকরা জায়গা মতো যেতে পারে না। প্রধানমন্ত্রী চাইলেও দেখা যায় ডেলিভারি ঠিক মতো হবে না, এটা আগেও হয়েছে। দেন আসবে স্ট্যাবিলিটির ইস্যুতে, যখন যতবার ধাক্কা আসবে, প্রত্যেক ধাক্কা সামলাতে গিয়ে আপনি আপনার মাস্টার প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করবেন, নাকি পলিটিক্যাল ধাক্কা সামলাবেন? পলিটিক্যাল ধাক্কা সামলিয়ে তো আপনি ওই উন্নয়নগুলো করতে পারবেন না। ফলে 3-4-2-3 বছর পরে যখন কোষ্ঠী পাথরে সরকারের অ্যাচিভমেন্ট লেখা হবে, সেখানে খুব বড় কিছু লেখার সুযোগ তৈরি হবে না। সো যে কোনো মূল্যে স্ট্যাবিলিটি আনতে হবে, পলিটিক্সটা পরিষ্কার করতে হবে। এখনো দেশের এবং সরকারের পলিটিক্স স্পষ্ট না। এক্ষেত্রে সরকার যেটা করছে, সরকার নিশ্চুপ থাকার নীতি অবলম্বন করেছে, যে ঘটনা প্রবাহ যা হবার হবে, আমি অ্যাডভান্টেজ পাচ্ছি, আগেও পেয়েছি, সামনেও পাবো। সবসময় এটা মনে হয় এরকম হবে না।